দরজা খুলতে দেখলাম স্যুট পরিহিত এক লোকের প্রতি অনেকটা ঝুঁকে এসে আমার স্ত্রী রেনু গল্প করছে। আমাকে দেখে রেনুর মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। রেনু বলল, বাজার থেকে আসতে এতক্ষণ লাগে? আমি বাজার ব্যাগটা রাখতে রাখতে বললাম, কই মাছ নিতে দেরি হয়ে গেল। রেনু চোখ মুখ কুঁচকে বলল, স্যারের জন্য আর আমার জন্য 2 কাপ চা নিয়ে আসো তো। প্রত্যুত্তরে এক্ষুনি আনছি বলে রান্নাঘরে চলে আসলাম। আসার সময় রেনুর সাথে লোকটার কথা কানে এলো। ছেলেটা রেনুকে বলল, ইনি কে? রেনু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার স্বামী। ও মাই গড, আমি তো ভেবেছিলাম কাজের কেউ হয়তো। তোমার স্বামী তোমার জন্য চা বানিয়ে আনবে? এটা কেমন কথা? তখন রেনু বলল, তুমি ওসব নিয়ে ভাবিও না, ওর কাজই হলো রান্নাবান্না করা, বাড়ির কাজ করা। তবু আই থিঙ্ক ওনার ইগো হার্ট হয়েছে। রেনু হেসে বলল, ওর ইগো নেই, এসবেও কিচ্ছু মনে করে না, অনেকটা বেকুব টাইপের। রান্নাঘরে আসার পথে এর বেশি কথা কানে আসেনি। আমি অতি যত্নে 2 কাপ চা নিয়ে ওদের সামনে গেলাম। টি টেবিলে চা রাখতে স্যুট পরিহিত লোকটা হ্যান্ডশেক করার জন্য আমার দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো মিস্টার অভ্র, আমি আরাপ, রেনুর অফিসের বস। আমার হাত নোংরা, নোংরা হাতে হ্যান্ডশেক করলে নিশ্চয় রেনুর বসের ভালো লাগবে না, তাই বললাম, দুঃখিত স্যার, আমার হাত নোংরা, তাই হ্যান্ডশেক করতে পারছি না। উনি হেসে বললেন, আরে এটা কোনো ব্যাপার না। আমি হ্যান্ডশেক করলাম। উনি বসতে বললেন, আমি বসলাম। উনি বললেন, রেনু আর আমি ক্লাসমেট ছিলাম, এখন আবার বিজনেস সামলাচ্ছি, আমাকে স্যার বলে ডাকবেন না প্লিজ। রেনুর দিকে তাকালাম, দেখলাম রেনু যথেষ্ট বিরক্ত হচ্ছে, চোখ মুখ কুঁচকে বসে আছে। আমার উপস্থিতি ওর মোটেও ভালো লাগছে না বুঝতে পারলাম। আমি বললাম, আপনারা কথা বলুন, টিয়ার স্কুল ছুটি হবে কিছুক্ষণের মধ্যে, ওকে আনতে যেতে হবে। রেনু বলল, টিয়ার তো স্কুল ছুটি হবে 12টায়, এখন বাজে 10টা। আমি বললাম, স্কুলে খেলাধুলো হচ্ছে তাই তাড়াতাড়ি ছুটি। ও হ্যাঁ, মনে ছিল না। এত কাজের চাপে মনে না থাকাই স্বাভাবিক, তোমরা বসো, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে বেরিয়ে দেখলাম কালো রঙের প্রাইভেট কার দাঁড় করানো। ইদারিং রোজ এই গাড়িটা করে রেনু বস বাড়িতে আসেন। রেনুকে একদিন জিজ্ঞাসা করলাম, উত্তরে বলেছিল ওদের নতুন প্রজেক্ট নাকি শহরের বাইরে, গাড়ি করে যেতে হয়, তাই ওর বস গাড়ি করে সেখানে যায়। রেনু আমাকে মিথ্যে বলেছিল। আমি বেশ কয়েকদিন গাড়ির উপর নজর রেখেছিলাম। আমার বাড়ি নিয়ে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে, তারপর রেনুকে নিয়ে সোজা অফিসে যাই। তবে রেনুকে বুঝতে দেয়নি আমি ওর মিথ্যে ধরে ফেলছি। স্কুলে ঢুকতেই একটা মেয়ে বলল, টিয়া আপনার কে হয়? 17-18 বছর বয়সের মিষ্টি চেহারা একটা মেয়ে, পরনে কালো ড্রেস। ড্রেসের নাম জানি না, মেয়েদের ড্রেসের নাম বিষয়ে আমার জানাশোনা নেই বললেই চলে। উত্তরে বললাম, আমার মেয়ে। টিয়া এখন স্কুল ট্রিটমেন্ট রুমে আছে, চলুন আমি নিয়ে যাচ্ছি। কী হয়েছে টিয়ার? তেমন কিছু না, পড়ে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছে। আপনাকে তো ঠিক চিনতে পারছি না, স্কুলের নতুন ম্যাম নাকি? আরে না, টিয়ার বান্ধবী প্রেরণাকে চিনেন? হ্যাঁ, আমি ওর বড় আপু হই। ওরা খেলতে গিয়ে একসাথে পড়ে গিয়েছিল, প্রেরণার পায়ে একটু ব্যথা লেগেছে। ট্রিটমেন্ট রুমে যেতে টিয়া আমাকে দেখে চেঁচিয়ে বলল, বাবা আজকে আইসক্রিম খাবে বলছিলে, মনে আছে? হুম। কিন্তু খাবা কী করে, হাতে তো ব্যথা পেয়েছো, আইসক্রিম ধরতে পারবে না। বাবা হাতের ব্যথা শেষ হয়ে গেছে তো, আর ব্যথা করছে না। টিয়াকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আমার এক হাতে আইসক্রিম আর এক হাতে টিয়াকে ধরে খাওয়াচ্ছি। কিছুক্ষণ পর আইসক্রিম টিয়ার মুখের কাছে ধরছি, টিয়া আইসক্রিম কামড় দিল। আমি বললাম, খুব তো বললা হাতে ব্যথা, আইসক্রিম ধরতে পারবে না। বাবা তুমি তো বলো মাঝে মাঝে মিথ্যে বললে কোনো ক্ষতি নেই। ব্যথা খুব না অল্প? অল্প? অল্প হলে এতগুলো ওষুধ লিখে দিত? টিয়া গাল ফুলিয়ে বলল, বাবা তুমি দেখছি চিকুর মতো। আমি হেসে বললাম, চিকুকে? আমার ক্লাসে পড়ে, সারাক্ষণ আমার উপর খবরদারি করে, এটা কেন করছিস ওটা কেন করছিস এসব নিয়ে বকা দেয়। তাই নাকি? চিকু আবার তোকে ভালো টালোবাসে নাকি? বাবা কি যে বলো তুমি। ওমা লজ্জা পাচ্ছে দেখছি। চিকু দেখতে কেমন? আমার মতো হ্যান্ডসাম। তুমি তো ফর্সা। ও তোমার মতো এত ফর্সা না, আমার থেকে একটু লম্বা। একটু লম্বা বলার সময় টিয়ার নখের মধ্যে একটু ফাঁক রেখে দেখিয়ে দিল। আমি বললাম, ব্যথা পাওয়ার কথাও ও জানে? না, আজকে আসেনি। কেন আসেনি আমি জানি না। তুমি কেমনে জানো? কালকে টিফিন খেতে খেতে বলেছিলাম আজকে আমি স্কুলে আসবো না, তোমার সাথে সিনেমা দেখতে যাব, তাই আসেনি। তার মানে তুমি স্কুলে না আসলে চিকু আসে না? হ্যাঁ। বাবা ও খুব বোকা তাই না? আমিও তো বোকা। তুমি মোটেও বোকা না, তুমি খুব চালাক। মায়ের বলে মিথ্যে গলা তুমি টাস করে ধরে ফেলো। চিকু ছেলেটা দেখবো কয়েকদিনের মধ্যে তোমাকে বলবে, টিয়া আমি তোমাকে ভালোবাসি। আমারও তাই মনে হয় বাবা। তখন তুমি কি বলবা? আগে বলুক, তারপর তোমার সাথে ডিসকাস করে উত্তর দিব। বাবা আমি পিঠে উঠবো?
টিয়াকে পিঠে নিয়ে বাড়ির গেটের সামনে আসতে দেখলাম কালো গাড়িটা এখানে দাঁড় করানো। এখন গেলে রেনু হয়তো আবার বিরক্ত হবে। রাতে ঘুমানোর সময় টনটন স্বরে বলবে, স্যার আসলে তুমি আমাদের সামনে এসে ডিস্টার্ব কেন করো? তখন আমি বলবো, আমি শুনতে এসেছিলাম কিছু খাবে কিনা। রেনু তখন কঠিন কঠিন কিছু কথা শুনিয়ে দিবে। সেই কথা হয়তো আমার রাতের ঘুমটা উড়ে পালাবে। পুরোটা রাত তখন কাটবে উপন্যাস লিখতে। টিয়াকে বললাম, মামুনি চলো সুরভি থেকে ঘুরে আসি। এখন বাড়ি না গেলে মা বকা দিবে না। দিবে না। আমি থাকতে মা বকা দিতে পারে না। সুরভি উদ্যানে একটা বেঞ্চে বসে আছি। টিয়া জেদ করায় আর একটা আইসক্রিম কিনে দিয়েছি। টিয়া আইসক্রিম খেতে খেতে হঠাৎ বলে, বাবা বাড়িতে শুভ্র আঙ্কেল এসেছে, কি করে জানলি? গাড়ি দেখলে না? হুম। শুভ্র আঙ্কেলের ব্লাউজ ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয়, তাই না বাবা? আমি কিছু বললাম না। ওদের চা পাতার বিজনেস। টিয়ার নিশ্চয় ব্লাউজ রিলেটেড কিছু চোখে পড়ছে, তাই এটা বলছে। আমি বললাম, কোথায় দেখেছো ডিজাইন? 10-12 দিন আগে মায়ের ঘরে গিয়ে দেখলাম শুভ্র আঙ্কেল মায়ের ব্লাউজের হুকে হাত রেখে যাচ্ছে। আমাকে দেখে চট করে হাত সরিয়ে নিয়েছিল। তখন মা বলেছিল শুভ্র আঙ্কেলে নাকি ব্লাউজ ডিজাইন দেখছিল। টিয়া ক্লাস 6-এ পড়ে। এটুকু মেয়ে কখনো বাড়িয়ে মিথ্যে বলবে না, বিশেষ করে রেনুর ক্ষেত্রে। রেনুকে টিয়া প্রচণ্ড ভয় পায়। আমার কপাল বেয়ে ঘাম ছুটতে লাগলো। সেই সময় কি হচ্ছিল কিছুটা আন্দাজ করতে পারছি। আমি বললাম, তখন আমি বাড়িতে ছিলাম না। না, তুমি বাজার করতে গিয়েছিলে আমার জন্য রং পেন্সিল নিয়ে আসলে সেদিন দেখছিলাম। আমি কিছু বললাম না, সোজা বাড়িতে চলে আসলাম। আমার কাছে ডাবল চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুললাম। টিয়া নিজের ঘরে গেল। আমি নিঃশব্দে রুমের কাছে গেলাম। রুমের দরজা খুলতেই আমার নজরে পড়লো রেনু বিছানায় শুয়ে আছে আর ওর বস ওয়াশরুম থেকে বেরোচ্ছে। আমাকে দেখে রেনু হতভম্ব হলো। তুমি তুমি এখানে কিভাবে? আমি একটু অবাক হলাম। আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? নিজের বউ পরপুরুষের সাথে সময় কাটাবে আর আমি স্বামী হয়ে আমাকে অন্যত্র সময় কাটাতে হবে? আমি বললাম, আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? রেনু কপালে ঘাম মুছতে মুছতে বলল, তোমাকে মেসেজ দিয়ে না বললাম আসার সময় ব্যাংক থেকে 30,000 টাকা তুলে আনতে? আমি পকেট থেকে ফোন বের করলাম। দেখলাম রেনুর মেসেজ। আমাকে দেখে ওর অফিসের বস চোখ বড় বড় করে তাকিয়েছে। আমি বেশ স্বাভাবিক স্বরে বললাম, স্যার মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছেন, তাই না? উনি আমতা আমতা করে বললেন, না মানে প্রচণ্ড গরম পড়ছে তাই ফ্রেশ হচ্ছিলাম। আপনারা কথা বলুন, আমি ছাদে যাচ্ছি। রেনু বলে, ছাদে কেন যাবে? আর তাছাড়া আমরা এক্ষুনি বের হবো। হ্যাঁ বুঝেছি, তোমাদের তো নতুন প্রজেক্ট পেয়েছো, টাকাটা তুলে আনি তাহলে। আমাদের কথাবার্তায় রেনুর বস রুম থেকে বেরিয়ে গেলেন। রেনু বলল, না তোমাকে আজ যেতে হবে না। আর শোনো, রাতে আমি নাও আসতে পারি, তোমরা খেয়ে নিও। কোথায় থাকবে রাতে? আরাপ নাইট পার্টি দিয়েছে, যদি বাড়ি ফিরি তাহলে অনেক লেট হবে, নাও আসতে পারি। তুমি তোমার বসকে এভাবে নাম ধরে ডাকো বুঝি? রেনু ভুরু কুচকে বলল, হ্যাঁ, ক্লাসমেট আমার। কোনো সমস্যা? না, আমার সমস্যা থাকবে কেন? টাকাটা কি পার্টির জন্য? এত কিছু জেনে তুমি কি করবে? আমি কি তোমার টাকা চেয়েছি, নাকি এখন নিজের টাকা খরচ করতে তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি সেটা কখন বললাম? তোমার কিছু বলতে হবে না। পার্টি কি করতে হবে? রেনু, আমাদের তো সংসার আছে, সেদিকে তোমার নজর তো নেই। রেনু আমার দিকে গুছিয়ে বলল, এই দেখ শোনো, আমার পার্সোনাল লাইফে একদম নাক গলাবে না। আমার ভাবতে মাথায় আগুন ধরে যায়। বাবা মা কার সাথে বিয়ে দিয়েছে? এটা বলে রেনু আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। আমার জায়গায় অন্য কেউ হলে অনেক আগে ডিভোর্স দিয়ে দিত। আমি আপাতত বসে বসে দিন কাটাচ্ছি। 2-3টে প্রকাশ্যতে টুকটাক লেখালেখি করি। কেননা টিয়ার জন্মের সময় রেনুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটিতে আমার চাকরি চলে যায়। এরপর অনেক জায়গায় চাকরির চেষ্টা করছি, কিন্তু লাভ হয়নি। তবে আমার আর্থিক কোনো সমস্যা নেই। প্রতি মাসে ফ্ল্যাট ভাড়াই আসে 1.5 লাখের মতো। টুকটাক লেখালেখি করি শখের বসে। টিয়ার জন্মের পর রেনু একটা জব পেল, ব্যাস তখন থেকে শুরু হলো সম্পর্কের ফাটল। যে রেনু আমাকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারতো না, সেই রেনু আমার থেকে ধীরে ধীরে কয়েক আলোকবর্ষ দূরে চলে গেল। ইদানিং তাহলে ওর বসের সাথে ওর সম্পর্ক চলছে। শুধু সম্পর্ক বললে ভুল হবে, ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যা যা হয় সেই সব কিছু হয়েছে। এতদিন টিয়ার মুখের দিকে তাকিয়ে চুপ করেছিলাম, চাইনি মেয়েটা বড় হয়ে মায়ের অভাবে বড় হোক। কিন্তু এখন সম্পর্কটা অনেক এগিয়ে নেওয়া সম্ভব না। টিয়া এইসব দেখে বড় হলে ওর মধ্যেও এসবের প্রবণতা দেখা যাবে। মোটামুটি একটা সিদ্ধান্তে আনলাম যে রেনুকে ডিভোর্স দিব। টিয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। বারান্দায় বসে ডায়েরিটা খুললাম। সামনের সপ্তাহে উপন্যাস লিখে দিতে হবে, কিন্তু মাথায় কোনো গল্প আসছে না। বেশ কিছুক্ষণ কলম নাচাতে নাচাতে কলিং বেল বেজে উঠলো। গিয়ে দরজা খুললাম। দেখলাম রেনু ওর শরীর তুলছে, নেশা করছে, বেশ বোঝা যাচ্ছে। রেনু আমাকে ধাক্কা মতো সরিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। রেনুর পোশাক দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। পরের দিন টিয়াকে স্কুলে দিয়ে এসে দেখি রেনু এখনও ঘুমাচ্ছে। ওর শরীর ঝাঁকিয়ে ডাকতে রেনু ঘুম ঘুম চোখে বিছানায় উঠে বসলো। উঠে বলল, 1 কাপ চা নিয়ে আসো তো, মাথা ব্যথা করছে। আমি চা করতে গেলাম। চা নিয়ে এসে দেখি
রেনু তৈরি হচ্ছে, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক দিচ্ছে। আমি বললাম, কোথাও যাচ্ছ? অফিসে। আজ তো শনিবার, শনিবার তো তোমাদের অফিস বন্ধ থাকে। আমার ছুটি বলতে কিছু নেই, যখন তখন কাজ পড়ে যায়। চা টেবিলে রাখতে রাখতে বললাম, কাজটা নিশ্চয়ই তোমার আরব স্যারের সাথে, তাই না? কি বলতে চাচ্ছ তুমি? তুমি যা করে বেড়াচ্ছ তা আমার মুখে তুলতেও ঘেন্না পায়। রেনু চায়ের কাপ মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তাহলে আমার সাথে থাকতে কে বলছে? ডিভোর্স দিয়ে দাও। তোমার মতো মানুষের সাথে থাকতে আমার দম বন্ধ লাগে। এরকম এক কথা দু কথা হতে হতে আমার মেজাজ প্রচণ্ড বিগড়ে গেল। একেই তো নিজে নষ্টামি করছে, তার উপর আমার উপর চেঁচামেচি করছে। বিষয়টা আমার আর সহ্য হলো না। প্রচণ্ড জোরে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম রেনুর গালে। রেনু যেন চিৎকারে ফেটে পড়ছে, বলল, তুই আমার গায়ে হাত তুলি? দেখ তোর কি অবস্থা করি। তোর 14 গোষ্ঠীকে জেলের ভাত না খাইয়ে আমি থাকবো না। এটা বলে রেনু বেরিয়ে গেল। আমার রাগ ক্রমশ বাড়ছে। রাগ কমাতে গেলাম, বাগানে গেলাম। তবে 10টা মাঝারি সাইজের করি ফুলের গাছ লাগালাম। এখন রাগ কিছুটা স্বাভাবিক আসছে। ঘড়িতে দেখলাম 10টা বাজে। টিয়াকে স্কুলে থেকে নিতে গেলাম। স্কুলে যেতে কালকের মেয়েটার সাথে দেখা হয়ে গেল। মেয়েটা বলে, কেমন আছেন? জি ভালো আছি। আমাকে সেই কখন থেকে ফোন করছেন, আর আপনি এখন এলেন? কে ফোন করছে? মেয়েটা ভুরু কুচকে বলল, ম্যাম তো তখন আপনাকে ফোন করেছিল। আসলে গাছ লাগাতে ব্যস্ত ছিলাম, ফোন সাথে ছিল না। ম্যাম ডেকেছে কেন? চলুন যেতে যেতে বলছি। মেয়েটার কথা যা বুঝলাম তা হলো, টিয়া কালকে মিথ্যে বলছে। খেলতে গিয়ে পড়ে যায়নি, বরং একটা ছেলেকে দুই বান্ধবী মিলে খুব মেরেছে। তাই বিচার করতে প্রিন্সিপাল ম্যাম গার্ডিয়ানকে ডেকেছে। টিয়ার বান্ধবীর গার্ডিয়ান হয়ে এই মেয়েটা এসেছে। প্রিন্সিপালের রুমে আসতেই টিয়া আমাকে দেখে সরি বলে ভঙ্গিমা করলো, আর ওর বান্ধবী প্রেরণা লজ্জা ভঙ্গিতে তাকালো। প্রিন্সিপালের কথা শুনে বের হয়ে আসলাম বাইরে। টিয়া আর বান্ধবী প্রেরণা আগে আগে হাঁটছে, আর আমি আর ওই মেয়েটা পেছন পেছন হাঁটছে। মেয়েটা বললো, কি পাজি হয়েছে দেখছেন, মারপিট করে যারা পেয়েছে। বলল কি না খেলতে গিয়ে ব্যথা পেয়েছে, ভয় পেয়েছে, তাই সত্যি বলার সাহস পায়নি। আপনি ওদের কিছু বলবেন না? ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আর চুপ করে থাকা, বকা না দেওয়া এক ধরনের বড় শাসন। ওরা বুঝতে পেরেছে প্রথমবার, তাই কিছু বলেনি। পরের বার এমনটা করা যাবে না। টিয়া দৌড়ে এসে বলল, বাবা বাবা ফুচকা খাবো। টিয়ার বান্ধবী ওই মেয়েটার ওড়না ধরে ভীতি ভীতি সরে বলল, আপু আমিও খাবো। মেয়েটা কিছু বলছে না, শুধু এদিক ওদিক তাকাচ্ছে, মনে হয় অস্বস্তি করছে। প্রেরণা আবার বলল, আপু আর এমন করবো না, এখন ফুচকা খাও প্লিজ। মেয়েটা ওর কানের কাছে ফিসফিস করে কি যেন একটু বলল। প্রেরণা শুনে দাম্ভিক স্বরে বলল, টাকা নেই তো কি, শুভ্র আঙ্কেল তো আছে। আঙ্কেল তুমি আমার ফুচকার দামটা দিও তো, আপু কালকে তোমায় ফেরত দিবে। মেয়েটা প্রচণ্ড লজ্জা পেয়েছে, ওড়নাটা গলাসহ পেঁচিয়ে ফেলছে। টিয়া প্রেরণা দুজনে ফুচকা খাচ্ছে। মেয়েটা বলল, আপনাকে আজকে কেন জানি আপসেট দেখাচ্ছে। আমি চোখে মুখে হাত বুলিয়ে বললাম, কই না তো, কিছু না তো। আমার নাম জানেন? আমি থতমত খেয়ে বললাম, জি না। আপনার সাথে এত কথা হলো অথচ আপনার নামটা একবারে জানতে চাননি। আপনার নাম কি? শুভ্রতা। আপনার নামের সাথে কিন্তু মিল আছে, তা শব্দটা বাদ দিলে দারুণ মিলে। অভ্র শুভ্র। আমি কিছু বললাম না। মেয়েটা আবারও বলল, আচ্ছা আপনার খুব কম বয়সে বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ কিছুটা। আপনাদেরকে দেখে মনে হয় না টিয়ার মতো একটা মেয়ে। বাবা আপনি দেখলে মনে হয় এখনও কলেজের গণ্ডিতে আটকে আছেন। কথাটা বলে সুব্রতা হাসলো। আশ্চর্য, কি সুন্দর সেই হাসি। ঠোঁটের কোণে হাসি আটকে আবারও বলল, আচ্ছা আপনাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। টিয়া ফুচকা খাওয়া শেষ, মেয়েটাকে বিদায় দিয়ে বাড়িতে আসলাম। ফ্রেশ হয়ে বের হচ্ছি, তখনই কলিং বেল বেজে উঠলো। চুল মুছতে মুছতে চেঁচিয়ে বললাম, টিয়া মা দেখো তো কে এসেছে। সাথে সাথে টিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা বাইরে পুলিশ আঙ্কেল এসেছে। ওরা কেন এসেছে বাবা? আমার খুব ভয় করছে। ভয় কিসের মামুনি, তুমি যাও গেমস খেলো, আমি আছি তো। টিয়া নিজের ঘরে চলে গেল। আমি টি শার্ট গায়ে দিতে দিতে বের হলাম। দেখলাম দুইজন বসে আছে, পরনে পুলিশের ড্রেস। আমাকে দেখে ওদের থেকে মাঝবয়সী লোকটা বলল, মিস্টার শুভ্র কেমন আছেন? জি ভালো। অফিসার আপনারা আমার বাড়িতে হঠাৎ কী ব্যাপার? আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতন মামলা করছেন। কথাটা শুনে আমার বুকে ধাক্কার মতো লাগলো। তার মানে রেনু এটার ইঙ্গিত করেছিল? অস্ফুট স্বরে বললাম, রেনু আমার নামে নির্যাতন মামলা করছে? হ্যাঁ। আপনাকে থানায় যেতে হবে, এক্ষুনি যেতে হবে। আপনি চাইলে একটু সময় নিতে পারেন, আমরা অপেক্ষা করছি। আর হ্যাঁ, আপনার মেয়েকে নেওয়ার জন্য মিসেস রেনু নিচে অপেক্ষা করছে। আমি নিজের রুমে আসলাম। টিয়া রেনুকে কাছে কখনোই দিবে ও না। আমি আর টিয়া নিজেও ওর সাথে থাকবো না। কিন্তু এখন ওকে রাখবো কোথায় ঠিক করলাম, ওর বান্ধবীর বাসায় কিছুদিন রাখবো, তারপর জামিনে বেরিয়ে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এদেশে সত্যি মিথ্যা যাচাই করা হয় না। মেয়ের ক্ষেত্রে হলে তার সব রায় মেয়ের পক্ষে হবে, এটাই স্বাভাবিক। টিয়াকে নিয়ে পুলিশ জিপে উঠলাম। টিয়া ভিতর চোখে আশেপাশে তাকাচ্ছে। ততক্ষণে আশেপাশে লোক জমা হয়ে গেছে। সবাই গাড়ির ভিতর উঁকে দিচ্ছে। টিয়া ভয়ার্ত স্বরে বলল, বাবা আমরা কি জেলে যাচ্ছি? না মা, থানায় একটা কাজ আছে, সেই
করে চলে আসবো। তুমি তোমার বান্ধবীর বাসায় কিছুক্ষণ থাকো, আমি এসে নিয়ে যাব। আচ্ছা। টিয়া আমার টি শার্ট খামচে ধরে আছে। আমি পারলাম না সংসারটাকে টিকিয়ে রাখতে। জানি না কখনো ছাড়া পাবো কি না। টিয়ার কী হবে? এসব ভাবতে ভাবতে আমার শরীরে ঝিমুনির মতো হলো। টিয়া আমাকে ঝাঁকিয়ে বলে, বাবা বাবা, ওই যে মা দাঁড়িয়ে আছে। বলে টিয়ার নখ বাহিরে করে কালো একটা গাড়ির দিকে তাকালো। গাড়িটা রেনুর বসের। রেনু দুই হাতে গুটিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখে তৃপ্তি আসে, যেন সে খুব মজা পাচ্ছে। জিপ চলতে শুরু করলো। টিয়াকে ওর বান্ধবীর বাসায় নামিয়ে দিয়ে থানায় আসলাম। চেয়ার টেনে বসলাম। অফিসার ভুরু কুচকে তাকিয়েছে হাতের ফাইলের দিকে। দু একবার চোখ তুলে তাকাচ্ছে আমার দিকে। মৌনতা ভেঙে অফিসার বলেন, অপ্র সাহেব, আপনার কি নেশার অভ্যাস আছে? জি না। মিথ্যে বলবেন না। পুলিশের সাথে মিথ্যে বললে আরও বিপদে পড়বেন। মিস্টার আমি নেশা করি না, সেটা আপনারা জানেন। এতটুকু খোঁজ আপনারা নিশ্চয়ই নিয়েছেন। নেশার কথা কেন বললেন শুনতে চান? কেন? মিসেস রেনুর অভিযোগ করছেন আপনি রোজ মদ্যপান করে ওনাকে মারধর করেন। আজ সকালে আপনি তাকে প্রাণে মারার চেষ্টা করছেন। এসব মিথ্যে কথা। স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হতেই পারে, এজন্য নির্যাতন করি, এটা কেমন কথা? সে যাই হোক, মিসেস রেনু যখন ডায়েরি করছেন তখন আপনি ফেঁসে যাবেন। খুব বাজেভাবে সে ফেঁসে যাবেন। নারীকে নির্যাতন কেস বলে কথা। আমি বলি কি, আপনারা একে অপরের সাথে কথা বলুন, বিষয়টা মিটিয়ে নিন। বাচ্চাটার কথা ভেবে অন্তত মিটিয়ে নিন। রেনু আমাকে আলাদা বসতে দেওয়া হলো। রেনুর মুখে এখনও তৃপ্তির হাসি। আমি বললাম, রেনু, মিথ্যে ডায়েরিটা করার কি খুব প্রয়োজন ছিল? কেন? গায়ে হাত তোলার সময় মনে ছিল না? কেবল তো শুরু। টিয়ার কথা একবারও ভাবলে না? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওকে আমি আমার কাছে রাখবো। এটা বলে রেনু উঠে চলে গেল। আমি নিরুপায় হয়ে বসে রইলাম। অফিসার আমার কাছে চেয়ারে বসতে বসতে বলল, আপনার পরিচিত উকিল থাকলে যোগাযোগ করুন। জেলের মধ্যে 10 দিন আটকে রইলাম। কী করবো বুঝতে পারছি না। বারবার শুধু টিয়ার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। মনও বলছে ভালো নেই। সারাটা দিন আমার পুরনো স্মৃতিচারণ করেই কাটলাম। সন্ধ্যায় অফিসে এসে বলল, টিয়া নাকি হসপিটালে ভর্তি। উনি জিপে করে হাসপাতালে গেলেন। গিয়ে দেখলাম টিয়া বেডে শুয়ে আছে। পর চোখ বন্ধ। চোখের নিচে কালো দাগ পড়েছে। শরীরটা শুকিয়ে গেছে। টিয়াকে দেখে আমার কান্না পেয়ে গেল। মেয়েটা কতই না কষ্ট পাচ্ছে। এর জন্য দায়ী কে? টিয়ার কপালে হাত বুলাচ্ছি। এক ফোঁটা চোখের জল গাল বেয়ে টিয়ার চোখে পড়ল। টিয়া টিরটির করে চোখের পাতা মেলল। আমাকে দেখে দুর্বাসর বলল, বাবা তুমি এসেছো? আমাকে একা রেখে তুমি কোথায় ছিলে বাবা? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? টিয়ার কথায় বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ডাক্তার বলে গেল টিয়ার ঘুম প্রয়োজন। টিয়া কপালে চুমু দিয়ে বেরিয়ে গেলাম। দেখলাম রেনু দাঁড়িয়ে এসেছে। রেনুকে কঠিন স্বরে জিজ্ঞাসা করলাম, তুমি থাকতে টিয়ার এই অবস্থা কেন হলো? ও তো খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু খাওয়াতে পারেনি। সারাক্ষণ বাবা বাবা করে মাথা খেয়েছে। কি বললে? মাথা খেয়েছে? নিজের মেয়ের নামে এইসব বলতে পারছো তুমি? রেনু ঠোঁট বেঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। তখনই ডাক্তার এসে বলল, বাচ্চাটার পরিবারের লোককে? আমি বললাম, জি আমি। আমি ওর বাবা। মেয়েকে স্যালান দিয়েছি। ও মানসিকভাবে খুব দুর্বল। ওর খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, সবসময় হাসি খুশি রাখবেন। রেনুর কাছে থাকলে টিয়া কখনোই আদর যত্ন পাবে না, এটা আমি জানি। কিন্তু আমি তো ওর কাছে থাকতে পারছি না। মেয়েটা আবার কি সইতে হবে? না, আমি থাকতে টিয়া কষ্ট আমি সহ্য করতে পারবো না। দরকার পড়লে রেনুর হাত পা ধরে কেসটা তুলে নিতে বলবো। টিয়ার জন্য আমি সবচেয়ে নিচু কাজটাও করতে পারি। রেনুর সামনে হাত জোর করে বললাম, রেনু, আমাকে প্লিজ মাফ করে দাও। টিয়ার পাশে এখন আমার প্রয়োজন। মেয়েটার শরীরের অবস্থা দেখছো? তুমি তোমার মতো সুখে থাকো। আমি কোনো হস্তক্ষেপ করবো না। প্লিজ আমার মেয়েটার ভালোর জন্য কেসটা তুলে নাও। রেনু কিছু বললো না, চুপচাপ চলে গেল। যাওয়ার সময় ওর চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। 2 দিন পর হসপিটাল থেকে টিয়াকে রিলিজ করে দেওয়া হলো। টিয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসলাম। বাড়িটিকে কেমন নতুন নতুন লাগছে। রেনু কেসটা তুলে নিয়েছে। ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি। আমি পেপারে সই করতে গিয়ে দেখি রেনু সেখানে 40 লাখ টাকার উল্লেখ করছে। আমি দীর্ঘশ্বাস ফেলে সই করলাম। তবুও ভালো থাকুক। রেনু টাকাটা দিতে আমার 2টা ফ্ল্যাট বাসা বিক্রি করে দিতে হলো। জেলে থাকা অবস্থায় উকিল কোর্টে যাওয়া সব বেশ বড়সড় অ্যামাউন্ট খরচ হয়েছে। সেই টাকা শোধ করতে উপায়ন্ত না পেয়ে নিজের বাড়িটা বিক্রি করে দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় আতশোয়া হয়ে রইলাম। টিয়া আমার হাতের কাছে মাথা রেখে বলে, বাবা, মা কি আমাদের সাথে থাকবে না? না মা, আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। মাকে খুব মিস করছি বাবা। বলতে বলতে টিয়া কেঁদে ফেললো। আমি ওর চুলে বিলি কেটে দিচ্ছি। ভাবছি হঠাৎ করে সব কেমন যেন শেষ হয়ে গেল। আচ্ছা, রেনুর কি একটুও খারাপ লাগছে না? কীভাবে পারলো ও? পরদিন সকালে নোটিশ আসলো, বাড়ি ছেড়ে দিতে হবে। যিনি বাড়িটা কিনছেন তিনি বাড়িটা ভেঙে সেখানে কিসের জন্য কারখানা তৈরি করবে। সকালে ব্রেকফাস্ট আর মুখে রুচল না। দুপুরে টকটকে রোদে বেরিয়ে পড়লাম একটা সস্তা বাড়ি খোঁজে। মাথার উপর ইলেকট্রিক তারে বসে এক ঝাঁক কাক কাকা করে দিশেহারার মতো উড়ে চলে গেল। মনে মনে কা ঘর প্রবল ইচ্ছে জাগলো। বেশ কিছুক্ষণ রাস্তা হাঁটছি। সব বাড়িওয়ালার একটাই কথা, স্বামী স্ত্রী না হলে ভাড়া দিবে না। এমন সময় ফোনটা বেজে রিসিভ করতে ফোনের অপর দিকে থেকে নিজাম সাহেব বলল, কোথায় আছেন মশাই? জি,
পার্কের মোড়ের কাছাকাছি। একবার লাইব্রেরিতে আসতে পারবেন? খুশির সংবাদ আছে। কী হয়েছে বলুন তো? সে না হয় এসেই দেখবেন। আমি শিওর এসব দেখলে আপনার মাথা চড়ক গাছে উঠে যাবে। নিজাম সাহেবের কথায় আমি তেমন গুরুত্বের সাথে নিলাম না। ওনার স্বভাবে সব কিছু একটু বাড়িয়ে বলা। আরও 2টা বাড়ির খোঁজ করলাম। তাদের একই কথা, পরিবার ছাড়া ভাড়া হবে না। একটা বাড়িতে অবশ্য ভাড়া হবে, কিন্তু সেখানে ভাড়ার পরিমাণটা অনেক। দুঃখী মনে নিজাম সাহেবের সপ্তগল্প প্রকাশনীতে গেলাম। তিনি আমাকে দেখে অতি ব্যস্ততার সাথে বই ছাপানোর ঘরে নিয়ে গেলেন। নিজাম সাহেবের কথা সত্যি। এসব দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ধরাঘরে বললাম, ব্যাপার কি নিজাম সাহেব? এত বই একসাথে ছাপানো হচ্ছে? তিনি গাল ফুলিয়ে এসে বললেন, আর বলবেন না, দুদিন থেকে ফোন তোলার সময় পাচ্ছি না। শুধু ফ্লপ ম্যাগাজিনে দিয়েছিলাম, এতে পাঠকদের পিলে চমকে গেছে। 2000 বই প্রি অর্ডার হয়েছে। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। নিজাম সাহেব বললেন, বুঝলেন অভ্র সাহেব, মনে হচ্ছে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। পারফরমেন্সটা খুব মোটামুটি অঙ্কেরই পাবেন। চা খাবেন? চা খেয়ে নিজাম সাহেবের প্রকাশন থেকে বেরিয়ে পড়লাম। রোদ এখন কিছুটা নরম হয়েছে। আমার মনে আছে বিষাদের ছিটেফোঁটাও নেই। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখলাম সেই কালো গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করানো। রেস্টুরেন্টে কাচের আবরণ থাকায় ভেতরে কারা আছে সব দেখলাম। সেখানে দেখলাম রেনু ওর বসের গা ঘেঁষে বসে আছে। শুধু বসের নেই, রেনুর মাথা ওর বসের কাঁধে। ওরা মনে হয় বিয়ে করে নিয়েছে। রেনু হাসতে হাসতে হঠাৎ বাইরে তাকিয়ে আমাকে দেখতে পায়। আমায় দেখে তার বিন্দুমাত্র ভাবান্তর হল না, বরং ওর বসের হাতে হাত রাখলো। লাল কৃষ্ণচূড়া ফুলে ভর্তি ফুটপাতে আমি আবার হাঁটতে শুরু করলাম। আমার পায়ে পিষে যাচ্ছে কোমল পাপড়িগুলো। পাপড়িগুলোর মতো যদি নিজে পিষে ফেলতে পারতাম, তাহলে হয়তো আর কোনো আক্ষেপ থাকতো না। বাড়ি কাছাকাছি আসতে একটা মেলি কণ্ঠ ভেসে আসলো। কেউ একজন আমার নাম ধরে অভ্রভাই বলে ডাকলো। আমি পেছন ফিরতে একটা রিক্সা আমার সামনে এসে থামলো। রিক্সা থেকে তড়িঘড়ি করে একটা মেয়ে নামলো। তার পরনে শাড়ি। মেয়েটাকে আমি চিনি। উনি টিয়ার বান্ধবীর বোন। রিক্সায় ভাড়া দিতে দিতে উনি বললেন, ভারী অদ্ভুত মানুষ তো আপনি, ঠিক বুঝলাম না। রিক্সা থেকে কতবার ডাকলাম, অথচ আপনি শূন্য দৃষ্টিতে হেঁটে যাচ্ছেন। তো যাচ্ছেন, আসলে শুনতে পাইনি। কোথায় যাচ্ছেন? আপনার কাছে। আমি ভুরু কুচকে বললাম, আমার কাছে? হ্যাঁ। আপনার বাসা এখানে, তাই না? হ্যাঁ। 2টা বিল্ডিং পরে। চলুন তাহলে আপনার বাসা থেকে ঘুরে আসি। চাইলে চা খাওয়াতে পারি। আমি খুব ভালো চা বানাই। বলে মেয়েটা হাঁটতে লাগলো। আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম। মেয়েটার চালচলন কেমন যেন অন্যরকম। কলিং বেল বাজার সাথে সাথে টিয়া দরজা খুলো। মনে হচ্ছে ও দরজার কাছে দাঁড়িয়ে ছিল। আমি দরজা একটু দূরে। মেয়েটাকে দেখে টিয়া আনন্দ উৎফুল্ল হয়ে বলল, একবার বলাতে বাড়ি খুঁজে পেয়েছো? আসো ভিতরে এসো। বলে টিয়া মেয়েটার হাত ধরে টেনে নিয়ে গেল। ওই এতটাই আত্মহারা যে দরজা বন্ধ করতে ভুলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিলাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে। উঠে গিয়ে চা করে আনবো, সেটারও ইচ্ছে করছে না। কপালে হাত বুলাতে বুলাতে বিছানায় আতশোয়া হয়ে রইলাম। দরজায় মিহি টোকা পড়লো। বুঝলাম মেয়েটা এসেছে। টিয়া ঘরে এলে কখনো দরজা টোকা দেয় না। সোজা ঘরে ঢুকে যে কারণে এসেছে সেটা। মেয়েটা বলে আসবো। আমি বসা থেকে দাঁড়িয়ে বললাম, আসুন আসুন। মেয়েটা ঘরে ঢুকলো। ওনার হাতে চায়ের কাপটা আমার হাতে দিতে দিতে ঘরের চারদিক ভুরু কুচকে তাকিয়ে দেখে বলল, লেখকদের ঘর অগোছালো হয় জানতাম, কিন্তু এতটা অগোছালো সেটা না দেখে বুঝতেই পারতাম না। কাপটা হাতে নিয়ে বললাম, না মানে আসলে গোছানোর সময় হয়ে উঠছে না। মেঝে তো ছেঁড়া কাগজে ভর্তি। নতুন উপন্যাস লিখছেন নাকি? শুনেছি নতুন উপন্যাস লেখার শুরুতে লেখকরা পৃষ্ঠার পর পৃষ্ঠা ছেড়ে চা হাতে নিয়ে আছেন উনি। ঠান্ডা হয়ে যাচ্ছেন তো? মেয়েটার কথায় চায়ের চুমুক দিলাম। আশ্চর্য, বহুদিন এত চমৎকার চা খাইনি। এখনকার মেয়েরা অল্প বয়সে আর কিছু পারুক না পারুক, অসাধারণ চা বানাতে পারে। মেয়েটা কপালে ভাঁজ ফেলে বলে, চা ভালো হয়নি? আমি চায়ের চুমুক দিতে দিতে বললাম, আপনি খুব সুন্দর চা বানাতে পারেন। চাটা অনেক সুন্দর হয়েছে। রোদের মধ্যে হাঁটছিলাম, নিশ্চিত ছিলাম বাড়িতে গেলে আপনার মাথা ধরা শুরু হয়ে যাবে, তাই নিজ দায়িত্বে চা করে নিয়ে এলাম। আমি কিছু বললাম না। মেয়েটা কিছুক্ষণ ঘরের চারদিকে চোখ বুলিয়ে রইল। খানিক বাদে টিয়া দৌড়ে এসে আমার কোমর জড়িয়ে ধরল। ওর মতলব বুঝতে আমার দেরি হলো না। নিশ্চয় আবার আবদার নিয়ে এসেছে। ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, তোমার বান্ধবীর বাড়িতে যাবে বুঝি? টিয়া অবাক হয়ে বলল, তুমি কিভাবে বুঝলা? আমার মন বলছিল, বাবা মিথ্যে বলবো না। তুমি সুব্রতা ম্যামকে দেখে বুঝেছ আমি প্রেরণার বাড়িতে যাব? ঠিক বললাম না? হ্যাঁ। আজ প্রেরণার জন্মদিন, তাই ম্যাম নিতে এসেছে। বাবা আমি যাই? উনি তোমার ম্যাম? হ্যাঁ, উনি আমাদের গান শেখান। কিছুদিন আগে স্কুলে এসেছে। আমাকে চুপ থাকতে দেখে টিয়া আবার বলল, বাবা আমি যাব? তুমি তো অসুস্থ মা। টিয়া গাল ফুলে বলল, না বাবা, আমি মোটেও অসুস্থ না। এটা বলে টিয়া এক লাফে বিছানায় উঠে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে 2 হাত কোমরে গুজে বলল, দেখছো আমি একদম সুস্থ। যাই না বাবা প্লিজ। আরে ব্যথা পাবে তো। ঠিক আছে ঠিক আছে, যেও। টিয়ার আনন্দ ইয়াহু বলে চিৎকার করে আমায় জড়িয়ে ধরলো। এরপর বলল, আমি তাহলে সুব্রতা ম্যামের সাথে যাচ্ছি। তুমি ঠিক সন্ধ্যায় চলে আসবা। আমি কেন?
তুমি না গেলে প্রেরণা খুব মন খারাপ করবে। ও নিজেই আসতো কিন্তু শরীর খারাপের জন্য আসতে পারেনি। 2 দিন থেকে ওর জ্বর, তোমাকে ফোন করছে, তুমি নাকি ধরনি। আমি না গেলে হয় না? বাবা তুমি জানো প্রেরণা তোমাকে অনেক ভালোবাসে। আমাকে বারবার বলে দিয়েছে তোমাকে নিয়ে আসতে, নইলে পরে দেখা যাবে ও অসুস্থ শরীর নিয়ে তোমাকে নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। মুশকিলে পড়ে গেলাম। তুমি আসবে মানে আসবে, আমি কোনো কথা শুনতে চাই না। এটা বলে টিয়া চলে গেল। চা খেয়ে মাথাটা ধরা এখন নেই। ড্রয়িং রুমে গিয়ে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছি, দেখছি টিয়া আর ওর ম্যাম ঘর থেকে বেরিয়ে গেল। টিয়া সবুজ রঙের একটা জামা পরছে, ওকে সত্যি সত্যি টিয়া পাখির মতো লাগছে। টিয়া বলল, বাবা আমাকে সুন্দর লাগছে না? ম্যাগাজিন টেবিলে রেখে ওর কপালে চুমু দিয়ে বললাম, আমার মেয়ে পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে। সুব্রতা নামের মেয়েটা আমার দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে বলল, আপনি নাকি প্রেরণার ফোন ধরছেন না, প্রেরণা এটা আপনাকে দেওয়ার জন্য। আমি চিঠিটা খুলে পড়লাম, সেখানে লেখা, আঙ্কেল তুমি আমার ফোন ধরছো না, আমি খুব রাগ করছি, মন খারাপও করেছি। যা বলতে ফোন করছিলাম সেটা হলো, টিয়াকে আপুর সাথে পাঠিয়ে দেবো আর তুমি সন্ধ্যায় চলে আসবা, না হলে আমার খুব মন খারাপ হবে। চিঠিটা পড়ে হাসলাম। এই পিচ্চি মেয়েটা আমাকে বড্ড পছন্দ করে। সুব্রতা বলল, আপনি আসবেন তো? হ্যাঁ আসবো। সন্ধ্যায় প্রেরণাদের বাড়িতে আসলাম। চারিদিকে অসম্ভব সুন্দর লাইটিং করা। বাড়ির ভিতরে ঢুকে দেখলাম বাড়ি ভর্তি লোকজন। এত লোকের ভিড়ে নিজেকে তুচ্ছ মনে হতে লাগলো। ড্রয়িং রুমে এক করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এত লোকের মাঝে আমার দম বন্ধ লাগছে। এদের আমি কাউকেই চিনি না। এত অপরিচিত কণ্ঠের মধ্যে একটা কণ্ঠ ভেসে আসলো, কোনো এক মেয়ের কণ্ঠ। চমকে আশেপাশে তাকালাম, দেখলাম আমার ঠিক কয়েক হাত পাশেই গ্লাস ভর্তি লাল জহলাতে নিয়ে দাঁড়িয়ে রেনু। ওর পাশে ওর বস মিস্টার আরাব। দুজনের মধ্যে ঠিক কী কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, সেটা বুঝতে পারলাম না। কি আশ্চর্য, রেনু দেখছি বেশ সুখে আছে। একটা পরিবার কত সহজেই না মন থেকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। টিয়াকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। ও হয়তো প্রেরণাকে সাজিয়ে দিতে ব্যস্ত। প্রেরণার সাথে দেখা করা দরকার, সবার সাথে নিজেকে পাশ কাটিয়ে প্রেরণার ঘরের দিকে যাব। তখনই দেখা হলো সুব্রতা মেয়েটার সাথে। ওনাকে দেখে মনে হচ্ছে ওনার বয়স যেন 10 বছর কমে গেছে। ওনার হাতে ভর্তি বেলুন, কাউকে জড়িয়ে ধরার মতো করে বেলুনগুলো ধরে আছে। আমাকে দেখে বললো, আরে আপনি কেমন আছেন? জি ভালো। এদিকে কোথায় যাচ্ছেন? প্রেরণার ঘরে যাচ্ছিলাম। তাহলে তো ভালোই হলো, বেলুনগুলো ধরুন। ওর ঘরে যাচ্ছেন, তাহলে বেলুনগুলো নিজে যান। আমার আবার সময় খুব কম, একটা ছেলেকে ইমপ্রেস করতে হবে। হরার করে কথাগুলো বলে আমার হাতে এতগুলো বেলুন গুঁজে দিয়ে উনি দ্রুত পায়ে চলে গেলেন। যাওয়ার সময় তার চুলগুলো সাপের মতো আঁকাবাঁকা হচ্ছে। আমাকে বেলুন হাতে ঘরে ঢুকতে ঢুকতে প্রেরণা কিছু অবাক হলো। প্রেরণাকে পার্লারে দুজন মহিলা সাজিয়ে দিচ্ছে। আমাকে দেখে প্রেরণা বলল, অবশেষে তুমি আসছো, ফোন করছো আপুর দ্বারা খবর পাঠিয়েছি, চিঠি দিয়েছি, এরপর না আসে পারা যায়? আমি চিঠি কখন দিলাম? হা হা, আজকাল কেউ চিঠি লিখে নাকি? তার মানে প্রেরণা চিঠি লিখে নেই? তাহলে কি সুব্রতা মেয়েটা নিজেই লিখে প্রেরণার কথা বলছে? কিন্তু উনি এমনটা করতে যাবেন কেন? আমার ভাবনাকে অতীত করে প্রেরণা বলে, যাই হোক, কয়টা বাজে দেখেছো? তোমাকে না বলছি সন্ধ্যায় আসতে? একটু দেরি হয়ে গেল পেরুমা, সেজেগুজে তোমাকে তো রাজকন্যার মতো লাগছে। প্রেরণা লজ্জা পেল। আমি বললাম, এখন শুধু একটা রাজকুমারের খোঁজ করতে হবে, কে জানে রাজকন্যার আগের থেকে রাজকুমার খোঁজা আছে কিনা। প্রেরণা লজ্জায় লাল হয়ে গেল। আঙ্কেল তুমি কিন্তু খুব পচা হয়ে যাচ্ছ, শুধু শুধু লজ্জাতে। আচ্ছা ঠিক আছে, আর লজ্জা দিব না, তুমি আমার সাথে সাথে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা টিয়া কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও সাজগোজ করছে। কোথায় সাজগোজ করছে? সুব্রতা আপুর ঘরে। আমাকে আর টিয়াকে একই রকম করে সাজানোচ্ছে। ও আচ্ছা, তুমি তাহলে সাজগোজ করো, আমি বাইরে আছি। আচ্ছা, হারিয়ে যেও না আবার, তোমার তো আবার অভ্যাস আছে হুটহাট করে যেন হারিয়ে যাওয়া। উত্তরে মুচকি এসে রুম থেকে বেরিয়ে আসলাম। ড্রয়িং রুমে যাওয়ার প্রশ্নই ওঠে না। ছাদে গেলে কেমন হয়? কেক কাটার আগ পর্যন্ত সময়টা ছাদে কাটানোর সিদ্ধান্ত নিলাম। এত রাতে ছাদের দরজা খোলা আছে কিনা কে জানে। এক পা দুপা করে ছাদের দরজা হাত দিতে দরজা খুলে গেল। মনে একটা প্রশান্তি অনুভব করলাম। আশেপাশে বিল্ডিংয়ের আলোয় দেখলাম ছাদের উপরটা ফুল গাছে ভর্তি। চারিদিকে ফুলের ঘ্রাণে চারিদিক মোমো করছে। একটা সিগারেট ধরলাম। এই বদ অবস্থা ইদানিং শুরু করেছি। কারো পায়ের শব্দ পাচ্ছি, মনে হচ্ছে কেউ ছাদের দিকে আসছে। মুহূর্তে একটা মিষ্টি পারফিউমের পেলাম। হালকা আলো দেখলাম সুব্রতা মেয়েটা দাঁড়িয়েছে। উনি আমাকে দেখে বলল, নিজের ম্যাজিক খেলা হচ্ছে, এত হয়েছে, ওসব ফেলে আপনি একা একা ছাদে কী করছেন? আমার হয়েছে ভালো লাগে না, অনেক লোকের ভিড়ে দম বন্ধ লাগে। সেই লোকের ভিড়ে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায়, নিজের সাথে কথা বলা যায়, তাই না? আপনি কি আমাকে কিছু বলতে চান? প্রেরণার নাম করে চিঠিটা আপনি লিখেছেন? হ্যাঁ। উত্তরে আমি কিছু বললাম না। মেয়েটা বলল, কেন করছে শুনবেন না? আমার যেটুকু জানার প্রয়োজন সেটা জেনেছি। প্রয়োজনের বাইরে কিছু, আমার অনেক কিছুই করি আমি করি না। লেখকরা প্রয়োজনের বাইরে কাজগুলো বেশি করে, আর আমার জানা মতে আপনি তাই করেন। কি করেন না? তাহলে প্রথমে না বললেন কেন? আমার কাছে নিজেকে সবার থেকে আলাদা প্রমাণ করতে? আমি কিছু প্রমাণ করতে চাই না। আপনার মনে হয় ছাদে কাজ আছে, আমি চলে যাচ্ছি, এত না পেঁচে ডিরেক্ট বললেই হয়।
আমাকে আপনার সহ্য হচ্ছে না। আমি তো আর আপনার বিয়ে করা বউ না যে না চাইলেও সহ্য করতে হবে। থেকেও বলতে হবে, ওগো শুনছো, তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন বলো তো? কথাগুলো বললে মেয়েটা গটগট করে হেঁটে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এই বয়সে মেয়েটা কঠিন কঠিন সব কথাগুলো খুব সহজে বলতে পারলো। মেয়েটা আবার আসলো, দুই হাত কোমরে রেখে বলল, কেক কাটা শুরু হবে, একটু মুখে দেন। সিগারেট মুখে দিতে দিতে দেখে আগুন নিভে গেছে। সিগারেট ফেলে দিয়ে নিচে গেলাম। প্রেরণার সাথে তিয়াকে দাঁড়িয়ে রাখছে, দুইজনেকে একই রকম রাখছে। অনিচ্ছা সত্ত্বেও প্রেরণাকে জোর করে ওর পাশে আমাকে দাঁড় করিয়ে রাখলো। প্রেরণার মা ওর হাত ধরে কেক কাটলো, প্রেরণাকে এক টুকরো কেক খাওয়ালো। ওখান থেকে সরে আসলাম। টিয়া আমার কাছে আসলো, মুখটা বিষণ্ণ করে বলল, বাবা মাকে দেখেছো? আমি কিছু বললাম না। টিয়া আবারও বলল, আমার লজ্জা করে ওই মহিলাকে মা বলে স্বীকার করতে। আচ্ছা বাবা, ওরা এখানে কেন এসেছে? প্রেরণার বাবার বিজনেসের সাথে হয়তো ওদের সম্পর্ক আছে, তুমি এসব নিয়ে ভাবিও না। তাছাড়া বাকি কথাটা শেষ না হতে প্রেরণা টিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল। সুব্রতা মেয়েটা আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। আমার উপর রাগ করে মনে হয় উনি এখানে আসেনি। আমি ভেবে পেলাম না রাগার মতো কি হয়েছে। মেয়েটা রাগ হলে জোয়ার ভাটার মতো, যা সবসময় ওঠানামা করতে থাকে। সিঁড়ির দিকে তাকাতে দেখলাম সুব্রতা নামছে। সাদা ড্রেসে, কেন জানি না ওনাকে অসম্ভব মানিয়েছে। ড্রেসিং রুমে একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। মুছোর ভেতর থেকে আস্ত খরগোশ টেনে বের করছে। সেই খরগোশ ছুঁড়ে মারতে সবাই উঠতে লাগলো। সবাই মনোমুগ্ধ হয়ে এসব দেখছি। আমি খুব আগ্রহী এসব দেখছি। ম্যাজিশিয়ান সুব্রতার দিকে হাত উঁচে বলে, হে বিউটিফুল লেডি, এখানে এসো। সুব্রতা গেল। ম্যাজিশিয়ানে বলল, শুধু তুমি দিয়ে তো হবে না, আরেকজন লাগবে। এটা বলে তিনি আশেপাশে তাকাচ্ছেন। উনি আমাকে দেখে ম্যাজিক লাঠিটা উঁচে বলল, এই হ্যান্ডসাম বয়, আপনি আসুন। আমি কি করব বুঝতে পারলাম না, চরম অস্বস্তিতে পড়ে গেলাম। আমাকে বাগরুদ্ধ দেখে ম্যাজিশিয়ান নিজেই আমাকে টেনে নিয়ে গেলেন। বললেন, দুইজনের হাত রাখুন। আমি চোখ বড় বড় করে তাকালাম ম্যাজিশিয়ানের দিকে। তিনি ভুরু কুচকে বললেন, বি নর্মাল ম্যান। রাখুন রাখুন। সুব্রতা হাত বাড়িয়ে দিলেন। উপস্থিত সবাই বলল হাত ধরতে। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও সুব্রতার হাত রাখলাম। হাত রাখতে ওনার হাত থরথর করে কাঁপলো। ম্যাজিশিয়ান লাইট অফ করতে বললেন। সাথে সাথে চারিদিকে অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। ম্যাজিশিয়ান বলল, এবার আস্তে আস্তে হাত মেলে ধরুন। সুব্রতা আর আমি হাত মেলে ধরলাম। হাত মেলে ধরতে মনে হলো সহস্র জোনাকি দল হাত থেকে বেরোচ্ছে। আমি চরম বিস্মিত হলাম। মুহূর্তে পুরো জায়গা হলুদ আলোয় ভরে গেল। চারিদিকে জোনাকির আলো জ্বলজ্বল করছে। কিছু জোনাকি আবার সুব্রতার গায়ে গিয়ে বসলো। উপস্থিত সবাই হাততালি দিচ্ছে। এরকম ম্যাজিক আমি আগে দেখিনি। ম্যাজিক শেষে প্রেরণার বাবা সবার অ্যাটেনশন নিয়ে বলল, আজকে একটা শুভ কাজের সাক্ষী আমরা সবাই হব। সেটা হলো আমার বিজনেস শেয়ার কোম্পানির সিও মিস্টার আরাফের এনগেজমেন্ট হবে। আরাফ, চলে এসো। আমার প্রাক্তন স্ত্রীর হাতে মিস্টার আরাফ আংটি পরিয়ে দিচ্ছে। টিয়া আমার হাত ধরে দাঁড়িয়ে সেসব দেখছে। টিয়ার গাল পেয়ে অশ্রু পড়িয়ে বসে। টিয়ার কান্না দেখে আমার ইচ্ছে করতে লাগলো এক্ষুনি রেনুকে গলা টিপে মেরে ফেলি। রেনুর এসব নষ্টামি যেন টিয়াকে দেখতে না হয়, সেজন্য সাথে সাথে প্রেরণাকে না জানিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আমার হয়তো বোঝার ক্ষমতা লোপ পাচ্ছে। যেখানে নষ্টামি বলছে সেখানে অন্য কোথাও ভালো হতে পারে। রেনু আমাকে এখন আর ভালো লাগে না, তাই ওর যাকে ভালো লাগে তার সাথে জীবন কাটাবে ঠিক করছে। এটা কি সত্যি অপরাধের কিছু? ওর তো অধিকার আছে যাকে ভালো লাগে তার সাথে জীবন কাটানোর। রাত 12টার মতো বাজে। এত ফাঁকা রাস্তা, একদম ফাঁকা। টিয়ে চুপচাপ আমার হাত ধরে বসে আছে। ওর চোখে জল। টিয়াকে কষ্ট পেতে দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি চাইলে এখন উদ্ভট কিছু করে ফেলতে পারি, ওর মন ভালো করতে পারি, কিন্তু সেটা করলাম না। প্রকৃতি এবং মানব মনের নিষ্ঠুর পরিহাস ওর জানা প্রয়োজন। এদিকে টিয়া গল্প বলে ঘুম পাড়িয়ে দিতে দিতে আজও একাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি আর ডাকাডাকি করলাম না, শুধু টিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললাম। মন শক্ত করতে শেখো টিয়া। ছোট থেকে তোমাকে অনেক আদর যত্নে বড় করেছে, তাই জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি বেশি ভোগ করবে। এখন থেকে কষ্টের মুখোমুখি হতে শেখো। মেয়েদের মন খারাপ করলে চলে না। মেয়েদের সারা জীবন লড়াই করে বাঁচতে হয়। আমি জানি তুমি সেটা পারবে। মেয়েরা হলো মায়ের জাত। মেয়েরা কখনো হার মানে না। ভরা পূর্ণিমা জ্যোৎস্না আমার ব্যালকনির কানায় কানায় ভর্তি হয়েছে। সেখানে ছোট্ট টেবিল আর চেয়ারে খাতা কলম নিয়ে দীর্ঘক্ষণ বসে রইলাম। নতুন উপন্যাসের পাণ্ডুলিপি জমা দিতে হবে। নিজাম সাহেব বারবার ফোন করে মাথা খাচ্ছে। বাধ্য হয়ে ফোন বন্ধ করে রইলাম। ব্যালকনি থেকে দূরে একটা নদী দেখা যাচ্ছে। জ্যোৎস্নায় আলোয় নদীর জল চিকমিক করছে। চোখ বন্ধ করে উপন্যাসের নারী চরিত্র কল্পনা করতে সামনে মুহূর্তে নিজাম সাহেবের কণ্ঠ ভেসে আসলো। আমি চোখ বন্ধ করে রইলাম। অনুভব করলাম তিনি চেয়ার টেনে বসতে বসতে বললেন, কী ব্যাপার মশাই, ফোন বন্ধ করে রেখেছেন কেন? কতবার ফোন দিয়ে যাচ্ছি। চোখ বন্ধ অবস্থায় বললাম, চার্জিং। সে যাই হোক, পাণ্ডুলিপি শেষ করছেন? সামনে আবার বই মেলা, এবার 20 পাণ্ডুলিপি জমা দিতে হবে। চেষ্টা করছি। কই দেখি দেখি কি লিখছেন। কথাটা বলে উনি আমার ডায়েরি উল্টে পাল্টে বললেন,
উপন্যাসের নামটা পর্যন্ত লেখে নেই। আপনি ভুলে গেছেন কালকে বই ছাপাতে হবে। পাঠকদের কালকে বই দিতে না পারলে প্রকাশনীতে তো আগুন লেগে যাবে। আমি রাতেই শেষ করে দিব, আপনাকে চিন্তা করবেন না। এক রাতে পুরো উপন্যাস লিখবেন? এলোমেলো হয়ে যাবে না তো? উপন্যাস তো আর জীবন না যে এলোমেলো হয়ে যাবে। আমার উপর আমার কর্তৃত্ব না থাকলে উপন্যাসের উপর আমার কর্তৃত্ব আসে। যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করতে পারি, তাই এলোমেলো হওয়ার সুযোগ নেই। কি জানি মশাই, আপনার কথা বুঝি না, এখনও বুঝি না। উপন্যাসের কাহিনী নিয়ে কিছু ভেবেছেন? শেষটা ভেবেছি, মাঝরাতে ভরা পূর্ণিমায় কালো পাঞ্জাবি পরে এক যুবক নদীর কিনারায় বসে আছে। একসময় জ্যোৎস্নায় ভরে আকাশে মিলিয়ে গেল, সেখানে যুবকটি নদীর পাড়ে বসে আছে। সে ভাবছে একটা মেয়ের কথা। তখন তার চোখ ভারী হয়ে গেল, গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শেষটুকু শুনে তো মনে হচ্ছে ভালোবাসার গভীরতা অনেক। আপনি একদিন অনেক বড় জায়গায় যাবেন মশাই, কথাটা লিখে রাখেন। যদি হয় সেটা শুধু আপনার জন্য। নিজাম সাহেব হাসি হাসি মুখ থেকে পকেট থেকে কিছু নোট গুনতে লাগলেন। গুনে টেবিলে রেখে বললেন, এখনও প্রি অর্ডারের 10,000 টাকা আছে। ডেলিভারি হলে বাকি টাকা পেয়ে যাবেন। আনন্দে আমার চোখের জল আসার উপক্রম। এই মুহূর্তে এই টাকা আমার কাছে অনেক বড় কিছু। আমি বললাম, এই দুঃসময় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন নিজাম সাহেব। আপনার কথা আমি আজীবন মনে রাখবো। এটা বলে লেখনীর মূল্য আমি তো অছিলা মাত্র। টিয়া আমার তো ঘুমিয়েছে বোধহয়। এত রাতে জেগে থাকার তো কথা নয়। আপনার মেয়েটা খুব মায়াবী, ভারী মিষ্টি স্বভাবের। আপনি তাহলে লেখেন, আমি আসি। চলুন, আমি এগিয়ে দিচ্ছি। আমি গাড়ি দাঁড় করা আছে, আপনি লিখে কাল আমাকে জমা দিন। নিজাম সাহেব চলে গেল। আমি উপন্যাস লিখতে বসলাম। ঠিক করলাম, এরপর থেকে যত উপন্যাস লিখব তার শেষটা হবে বিচ্ছেদ। জীবনে যেখানে ভালোবাসা থেকে সর্বদা বঞ্চিত করে রাখলো, সেখানে কাগজে কলমে ভালোবাসার ছোঁয়া দেওয়ার প্রশ্নই ওঠে না। সারা রাত জেগে পাণ্ডুলিপি শেষ করলাম। সকালে আলো এসে আমার হাতে অর্ধেকটা পড়ছে। টেবিলে ডায়েরিটা রেখে রান্নাঘরে গেলাম চা বানাতে। মাথা ধরছে খুব। চায়ের কাপে চুমুক দিতে মনে হলো টিয়া তো স্কুলে যাবে, কিন্তু কিছু তো রান্না করা হয়নি। দ্রুত চা খেতে গিয়ে ঠোঁট পুড়িয়ে ফেলাম। 1.5 ঘন্টার মতো সময় লাগলো পরোটা আর ডিম ভাজি করতে। ব্রেকফাস্ট টেবিলে রেখে টিয়ার দরজায় টোকা দিলাম। টিয়া ঘুমের ঘোরে মন শুধু উয়া করছে। মেয়েটা খুব ঘুম কাতরে। প্রায় 15 মিনিট দরজায় জোরে জোরে আঘাত করলাম। অবশেষে মহারানী চোখ কচলাতে কচলাতে দরজা খুললো। ঠোঁট ফুলিয়ে জয়নকণ্ঠে বলল, আজ স্কুল যাব না বাবা। 1.5 মাস পর এক্সাম, সে কথা মনে আছে? ফ্রেশ হয়ে যাও মামুনি, খুব ঘুম পাচ্ছে বাবা। চোখে মুখে জল ছিটিয়ে দাও, তাহলে ঘুম পালাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। কথাটা বলে নিজের ঘরে এসে ফ্রেশ হলাম। পাঞ্জাবিটা গায়ে দিয়ে পাণ্ডুলিপি নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম টিয়া এখনও আসেনি। ওর রুমে গিয়ে দেখলাম ও কাঁথা মুড়ি দিয়ে বিড়ালের বাচ্চার মতো ঘুমাচ্ছে। টিয়াকে ঘুম থেকে টেনে তুলে ওয়াশরুমে নিয়ে গেলাম। চোখে মুখে জলের ছিটে দিলাম। টিয়ার ঘুম এখনও পুরোপুরি কেটে গেছে, তবে লক্ষ্য করলাম টিয়া ভয় পাচ্ছে। ভয়ে বিস্ময়ে আশেপাশে তাকাচ্ছে। বিষয়টা বুঝেও না বোঝার ভান করলাম। টিয়া কী নিয়ে এত ভয় পাচ্ছ? ও কি কিছু অন্যায় করছে? সেটা ধরা পড়ে যাবে ভেবে ভয় পাচ্ছে। আজ পর্যন্ত টিয়াকে এত আতঙ্কে থাকতে দেখিনি। ইতিমধ্যে ওর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। আমি বুঝতে পারছি না টিয়া আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু জড়তার কারণে বলতে পারছে না। খাবার টেবিলে টিয়া চুপচাপ বসে আছে। উপায়ন্ত না পেয়ে আমি খাইয়ে দিলাম। দুজনে রিকশায় উঠে বসলাম। রিকশা মামাকে বললাম চিকলি ওয়াটার পার্কে যেতে। কথাটা বলার সাথে সাথে টিয়া চমকে আমার দিকে তাকালো। আমি বললাম, রোজ রোজ স্কুলে যাওয়া মানে হয়? আজকে আমরা পুরো রংপুর শহরে ঘুরবো, ঠিক আছে? টিয়া একগাল হেসে জড়িয়ে ধরে বলে, রিল্যাক্স করে ঘুরবো। হ্যাঁ, রিল্যাক্স ভালো লাগে না তোমার? অনেক ভালো লাগে। আই লাভ ইউ বাবা, লাভ ইউ টু পেয়ারি বেটি। টিয়াকে নিয়ে পুরো সকালটা ঘুরলাম। নিজাম সাহেব পাণ্ডুলিপি জমা দিয়ে দুপুরে ক্যাপ্টেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বিকেলে আসলাম। আসার সময় টিয়ার ব্যাগ ভর্তি চকলেট, চিপস, আচার কিনে দিলাম। টিয়াকে বাড়িতে রেখে বাইরে একটা ফার্মেসিতে আসলাম। সেখান থেকে স্যানিটারি প্যাড কিনলাম। টিয়ার ভয় পাওয়ার কারণটা আমি বুঝতে পেরেছিলাম। কোমরের কাছে রক্তের দাগ ছিপছিপে ছিল। প্রথমবার পিরিয়ড হয় ও ভয় পেয়েছে। সে লজ্জায় আমাকে কিছু বলতে পারছিল না। প্যাডগুলো দিয়ে পিরিয়ড সম্পর্কে যা যা জানা ছিল সেটিকে টিয়াকে বললাম। এটাও আবার যে পিরিয়ডের লজ্জার কোনো হয় না, এই বয়সে এটা হয়। এটা একদম প্রকৃতি। এতে সংকোচ, ভয়, লজ্জার কিছু নেই। পিরিয়ডের মধ্যে দিয়ে একটা মেয়ে মার সাথে পরিণত হয়। নিজাম সাহেবকে বলেছিলাম একটা বাড়ি খোঁজ নিতে। তিনি একটু ওকে ফোন করে বললেন কলেজ পাড়ায় একটা বাড়িতে ভাড়া ঠিক করছেন। বাড়িটা দেখার জন্য নিজাম সাহেবের প্রকাশনীতে ওনাকে নিয়ে গেলাম বাড়ি দেখতে। তিনি একটা বাড়ির সামনে রিক্সা দাঁড় করেন। আমি হতভম্ব হয়ে বললাম, এই বাড়ি? তিনি হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, এই বাড়ির খোঁজ আপনি পেলেন কীভাবে? এই বাড়িতে একটা মেয়ে আমার প্রকাশনী থেকে বই কেনে। মেয়েটার সাথে আমার ভালো সম্পর্ক, আমাকে চাচা বলে ডাকে। মেয়েটাকে বললাম, তোমাদের বাড়ির কাছে বাসা ভাড়া হবে নাকি? মেয়েটা কি বললো তখন? প্রথমে বললো জানে না, তারপর জিজ্ঞাসা করলো কে থাকবে। আমি বললাম আপনার নাম বললাম। মেয়েটা আপনার নাম শুনে বললো বাড়ি গিয়ে জানাবে। তারপর তারপর একটু ওকে বললো ওদের বাড়িতেই নাকি 3 তলা ভাড়া দেওয়া হবে। আমি ও আচ্ছা বলে ভেতরে ঢুকলাম। বাড়িটা পেরোনাদের। বাড়ির ভেতরে ঢুকে দেখি চলবে দ্বার কাকের সংসার। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।